বলে দাও। সরি, তোমাদের হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝখানে হয়তো তোমরা অনেকটা কিছু পার্ট মিস করে গেছো। তো আমি হচ্ছে ওই পার্টটুকু আবার রিপিট করছি। হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের আগে আমি হচ্ছে বলতেছিলাম যে তোমাদের ম্যাথগুলো এভাবে আসে যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ প্রবাহিত করলে কোনো একটা দ্রবণের মধ্য দিয়ে, যেমন ধরো আমরা বলে দিল জিঙ্ক সালফেটের দ্রবণ আছে, জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ যদি আমি প্রবাহিত করি তাহলে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে। তো এখন আমরা বলছি যে আমাদের 1 মোল জিঙ্ক পেতে হলে আসলে আমাদের 2 ফ্যারাডে পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে হয়। তার মানে আমি যদি 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ প্রবাহ করি তাহলে আমি আসলে পাবো 0.5 মোল জিঙ্ক। 0.5 মোল তাহলে হচ্ছে 65.34 তার ভর। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে যা পাই ওটা গ্রামে। এখন তোমার অপশনে মোলও থাকতে পারে, গ্রামও থাকতে পারে। কোন এককে বলছে এটা হচ্ছে দেখবা অনেক সময় কি হয় সুন্দর করে এই যে এই জিনিসটা গ্রামে 65.34/2 গ্রাম দেয়, বাট এই জায়গায় দিয়ে দেয় হচ্ছে 1 মোল। তখন তোমরা হচ্ছে মোল দেখে, মোল একক দেখে উত্তেজিত হয়ে আগে হচ্ছে পুরো কোশ্চেনটা না পড়ে এটা দাগে দাও। তো আমার কথা হচ্ছে লাস্ট অপশন পর্যন্ত পড়ে দেখবা যে আসলে গ্রাম এককে কি ঠিক দেওয়া আছে না মোল এককে ঠিক দেওয়া আছে, কারণ এইটা ব্যাপারটা এমনি অনেক কনফিউজিং হয়ে যায়। এখন আমরা বলি যে ফ্যারাডে 1 ফ্যারাডে ইকুয়ালস টু হচ্ছে যে 96,500। এই জিনিসটা আমি কিভাবে পেলাম? তাহলে তোমাদের হচ্ছে এই জিনিসটা আর গন্ডগোল লাগবে না। এখন আমরা জানি 1 ফ্যারাডে ইকুয়ালস টু মানে কি জানো? 1 ফ্যারাডে আসলে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রনের যে চার্জ, এই চার্জের সমানই হচ্ছে 1 ফ্যারাড। এখন 1 মোল ইলেকট্রন আমরা জানি কোন একটা পদার্থের 1 মোল ইলেকট্রন, কোন একটা পদার্থের 1 মোল মানে হচ্ছে কোন একটা পদার্থের 1 মোল মানে 6.022 ইনটু 10 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু। যেরকম ধরো আমরা যদি বলি 1 মোল সোডিয়াম পরমাণু, তাহলে হচ্ছে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু। এখন আমি যদি তোমাকে বলি যে 1 মোল ইলেকট্রন, তাহলে কি হলো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক ইলেকট্রন। এখন আমি বললাম যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু আসলে 1 মোল ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা জানি যে 1.06 তো 1.6 ইনটু 10 ইনভার্স 1.6 ইনটু 10 ইনভার্স 90 কুলম্ব। তো এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। এই একটা ইলেকট্রনের চার্জ ইনটু 1 মোল মানে 1 মোল ইলেকট্রনের চার্জ মানে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয় তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে? এইটা যদি তুমি হিসাব করো তাহলে দেখবা 96,500। এটার কাছাকাছি একটা মান পাবে। তো হচ্ছে এই 96,500 কুলম্ব ইকুয়ালস টু 1 ফ্যারাডে, বাট 1 ফ্যারাডে জিনিসটা হচ্ছে আসলে 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু কি? সবসময় যে 96,500 কুলম্বে অপশনে থাকবে এরকম না, এইভাবে আসতে পারে যে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক ইলেকট্রনের চার্জ, বা আসতে পারে একটি ইলেকট্রনের চার্জের 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 গুণ, বা আসতে পারে যে 1 মোল ইলেকট্রনের চার্জ। তো ফ্যারাডের জিনিসটা আমরা গন্ডগোল বাঁচা করব। এখন হচ্ছে এই জিনিস থেকে, এই কনসেপ্ট থেকে আমরা এইটা বুঝতে পারবো আবার। যেরকম ধরো জিঙ্ক 2 প্লাস, আমি তিনটে উদাহরণ দিই। একটা হচ্ছে সোডিয়াম প্লাস, একটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন দেখো একটা সোডিয়াম প্লাস, তোমার কাছে একদম একটা সিঙ্গেল সংখ্যক সোডিয়াম প্লাস আছে, একটাই সোডিয়াম প্লাস। ওইটা কি করবে? সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সোডিয়াম পরমাণুতে কনভার্ট হবে। এখন এই পুরো জিনিসটাই যদি আমি 1 মোলের জন্য করি যে 1 মোল সোডিয়াম প্লাস, তাহলে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। তো হচ্ছে আমরা কি বললাম 1 মোল সোডিয়াম প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল সোডিয়ামে পরিণত হলো। তাহলে হচ্ছে কি 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে ইলেকট্রন। আর জিঙ্কের ক্ষেত্রে জিনিসটা কি দেখো, জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে জিঙ্ক মানে একটা জিঙ্ক 2 প্লাসে দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে কনভার্ট হইতে। এখন তাহলে 1 মোল জিঙ্ক 2 প্লাস কি করবে? 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে জিঙ্ককে কনভার্ট হইতে। জিনিসটা কি বুঝতেছো কিনা জানাও কমেন্টে। তো জিঙ্ক 2 প্লাস যদি জিঙ্কে কনভার্ট হতে হয় তাহলে 1 মোল জিঙ্ক 2 প্লাস জিঙ্কে কনভার্ট হওয়ার সময় 2 মোল ইলেকট্রন নিবে। 2 মোল ইলেকট্রন মিন্স 2 ফ্যারাডে। এখন হচ্ছে তার মানে এখন এই জায়গা থেকে আমরা বুঝলাম যে কেন 1 মোল জিঙ্ক মুক্ত হইতে আমাদের 2 ফ্যারাডে ইলেকট্রন, 2 ফ্যারাডে পরিমাণ চার্জ লাগে। ঠিক এরকম অ্যালুমিনিয়াম 3 প্লাসে কেটে লাগবে হচ্ছে 3 ফ্যারাডে। এখন তোমাকে কোশ্চেন করতে পারে, কোশ্চেনটা এরকমও হতে পারে যেরকম ধরো 1 মোল ক্রোমিয়াম, 1 মোল ক্রোমিয়াম যদি তুমি মুক্ত করতে চাও তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ তোমার দিতে হবে, কত ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। এখন তোমার ক্রোমিয়ামের একটা সমস্যা আছে, ক্রোমিয়ামের যোজনী 2 প্লাসও হয় আবার 3 প্লাসও হয়।
এখন যদি তোমার ক্রোমিয়াম দিয়ে কোশ্চেনটা আসে তাহলে নর্মালি তোমার জলীয় কিসের জলীয় দ্রবণ এটাও বলা থাকবে। যেরকম ধরো তোমার জলীয় দ্রবণটা এরকম বলা থাকলো Cr2SO4 তাহলে জিনিসটা তুমি দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি Cr2SO4 দেওয়া থাকে তার মানে ক্রোমিয়াম 3+ কাজে হচ্ছে তখন তোমার ক্রোমিয়াম 3+ ধরে করতে হবে, মানে তখন 1 মোল ক্রোমিয়াম মুক্ত করতে হলে তোমার হচ্ছে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে। তার মানে এটার आंसर হবে 3 ফ্যারাডে। কিন্তু তোমার যদি আমি বলি হচ্ছে Cr/SO4 বা এরকম টাইপ, যেরকম কপারের ক্ষেত্রে এরকম দুইটা আছে CuSO4 এন্ড হচ্ছে Cu2SO4, এটা হচ্ছে কপার প্লাস, এটা হচ্ছে কপার 2+। এখন আমি যদি তোমাকে বলি যে 1 মোল কপার পেতে হলে কপার সালফেট, কপার 2 সালফেট বা CuSO4 এই দ্রবণ থেকে কত মোল, এই দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ করা লাগবে। কোশ্চেনটা হচ্ছে কপার সালফেট দ্রবণে, কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে আমি হচ্ছে 1 মোল কপার পাবো। তাহলে এটার आंसरটা কি হবে? এটার आंसरটা হবে 2 ফ্যারাডে। কারণ হচ্ছে এই জায়গায় মাঝখানে আয়নটা কি তোমার সেটা দেখতে হবে। কপার সালফেটের মাঝখানে আয়নটা হচ্ছে কপার 2+। তো কপার 2+ কি করবে? কপার 2+ দুইটা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হবে। কাজে হচ্ছে এই জায়গায় 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলেই আমি হচ্ছে 1 মোল কপার পাচ্ছি। সো এটার आंसरটা হবে 2 ফ্যারাডে। এই সেম কোশ্চেনটা যদি আমি জাস্ট কপার সালফেটের ক্ষেত্রে কপার সালফেটের জায়গায় কপার 2 সালফেট দিই তাহলেই হচ্ছে এই জায়গার মাঝখানে কপার 2+ এর জায়গায় হয়ে যাবে কপার প্লাস এন্ড দেন হচ্ছে এই জায়গায় হয়ে যাবে 1, এই জায়গায় একটা, মানে তখন আমি 1 মোল কপার মুক্ত করতে জাস্ট আমার 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলেই হচ্ছে, তখন आंसरটা হবে 1 ফ্যারাডে। মানে একই প্রশ্ন জাস্ট দ্রবণটা আলাদার জন্য, যেরকম ধরো কপার সালফেট আর Cu2SO4 এই দুইটা দ্রবণের ক্ষেত্রে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে এটা আলাদা। সো আমাদের মৌলের যোজনী বা হচ্ছে ওই আয়নের জারণ মান ওই দ্রবণে কত সেটা হিসাব করে এমসিকিউ এর आंसर করতে হবে। তো তোমাদের বেসিক্যালি আর এর চেয়ে জটিল কোনো জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষা ম্যাথ থেকে আসে না। ভার্সিটি বা এটা যারা প্রিপারেশন নিবে তাদের হচ্ছে ম্যাথটা আরো ভালো করে পড়তে হবে অন্যান্য বই থেকে। তো যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে মেডিকেল প্রিপারেশনের উপরে, তো আমি হচ্ছে কঠিন ম্যাথগুলো বা এই যে জটিল টাইপের কোনো ম্যাথ আলোচনা করলাম না, কারণ মেডিকেলে এই ধরনের ম্যাথই আসে। এর চেয়ে হচ্ছে বেশি কঠিন ম্যাথ মেডিকেলে আসে না। তো তোমরা অনেকে প্রশ্ন করো যে সব ধরনের ম্যাথ কি করবো কিনা। এখন আমার কথা হচ্ছে তুমি শুধু মেডিকেল প্রিপারেশন নেওয়ার চেয়ে মানে সবগুলো ধরনের ম্যাথ তুমি প্র্যাকটিসে রাখো, কারণ ভার্সিটি পরীক্ষাও তো তোমার দিতে হইতে পারে বা হচ্ছে বইয়ের ভর্তি পরীক্ষা অনেকে দেয়, একসাথে দুইটাও দেয়। সো এই ক্ষেত্রে তুমি প্র্যাকটিসে রাখতে পারো, কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা সাধারণত এরকম নর্মাল ম্যাথগুলোই আসে। এরপরে যে জিনিসটা সেই জিনিসটা বোঝার আগে হচ্ছে আমরা আগে একটা তড়িৎবিশ্লেষ্য পদার্থের একটা তড়িৎবিশ্লেষ্য একটা বিকার, তো বিকারে হচ্ছে আমি কারেন্ট পাস করতেছি, যেটা তড়িৎ দ্বারা লাগানো আছে ধাতু, তো এই তড়িৎ দ্বারা আমি হচ্ছে কারেন্ট পাস করতেছি, যেটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ। তো হচ্ছে কারেন্ট পাস করার সময় তো এই দেখো এটা পজিটিভ এদিকে আসলো, এটা হচ্ছে আমরা পজিটিভ ক্যাথোড, তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে পজিটিভটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। তো আমাদের এই জায়গার মাঝখানে আমি ধরলাম যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ মানে কি? মানে হচ্ছে পানির মাঝখানে সোডিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত থাকবে। তার মানে এই পুরো বিকারটার মাঝখানে, এই পুরো বিকারটার মাঝখানে কি কি আয়ন থাকবে দেখো। এক হচ্ছে পানির মাঝখানে সোডিয়াম ক্লোরাইড, তার মানে পানি নিচে আয়নিত হবে, সে হচ্ছে H+ আর OH- আয়ন ক্রিয়েট করবে। আর সোডিয়াম ক্লোরাইডটা আবার আয়নিত হবে, সে হচ্ছে সোডিয়াম প্লাস আর Cl- এই দুটো আয়ন ক্রিয়েট করবে। তার মানে আমরা এই যে এই বিকারটা, এই বিকারে মোট 4টা আয়ন পাবো। একটা হচ্ছে সোডিয়াম প্লাস, Cl-, দেন হচ্ছে H+ এন্ড OH-। এই 4টা আয়ন হচ্ছে আমি পাবো। এখন যখন আমি এই তড়িৎবিশ্লেষ্য পদার্থটার মাঝখানে, তড়িৎবিশ্লেষ্য বিকারটার মাঝখানে আমি হচ্ছে একটা কারেন্ট পাস করব, তখন দেখো এই ক্যাথোডের ক্ষেত্রে আমরা জানি যে ক্যাথোডে ধনাত্মক, এই ধনাত্মক ক্যাথোডে হচ্ছে আমাদের যে ঋণাত্মক আয়নগুলো যেরকম Cl- এবং OH-, এই দুইটা হচ্ছে এই ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। আর এই সোডিয়াম প্লাস আর H+, এই দুইটা যেগুলো হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে এই তোমার অ্যানোড মানে ঋণাত্মক অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। এখন কথা হচ্ছে আকৃষ্ট হবে এটা তো আমি বুঝলাম, কিন্তু এখন দুইটা আয়ন তার একসাথে যেতে পারবে না। এখানে ধরো সোডিয়াম প্লাসও আছে আবার H+ও আছে, আবার হচ্ছে এই Cl- আছে OH- আছে, তো দুইটাতে আর একসাথে যেতে পারবে না, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। তো এইটার জন্য হচ্ছে আমাদের
তিনটা বিষয়ের উপর এই জিনিসটা নির্ভর করে যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মাঝখানে কোন পদার্থটা কোনটা হচ্ছে আগে অ্যানোডে পৌঁছাবে কোনটা আগে ক্যাথোডে পৌঁছাবে, এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্টে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থান। এখন তড়িৎ রাসায়নিক সারি জিনিসটা কি? তড়িৎ রাসায়নিক সারি, তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থানের উপর ডিপেন্ড করে। তড়িৎ রাসায়নিক সারি মানে হচ্ছে তোমাদের আমাদের যে আয়নগুলো আছে, যেগুলো পরিচিত আয়ন, যেরকম পটাশিয়াম, সোডিয়াম প্লাস, দেন হচ্ছে লিথিয়াম, এগুলো যে ধাতুগুলা, এগুলোকে একটা ক্রমানুসারে সাজানো হয়েছে। এই আমাদের কোনটা আগে ক্যাথোডে যাবে কোনটা আগে অ্যানোডে যাবে এটা স্পেসিফিক করার জন্য আমরা হচ্ছে একটা সারি ইউজ করি, যেটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি। তো আমাদের এই তড়িৎ রাসায়নিক সারির নিচে কোনটা অবস্থান করে উপরে কোনটা অবস্থান করে এটা হচ্ছে খুব ভালো করে মনে রাখতে হবে। এখন তোমরা এটার জন্য নিজেদের ছন্দ ইউজ করতে পারো যে হচ্ছে কোনটা তড়িৎ রাসায়নিক সারির উপরে থাকে বা কোনটা তড়িৎ রাসায়নিক সারির নিচে থাকে, বাট এটা অবশ্যই মাস্ট মনে রাখতে হবে। যেরকম বইয়ের ক্ষেত্রে বইয়ে হচ্ছে তোমাদের শুরুতে একটা তড়িৎ রাসায়নিক সিরিজের অ্যানায়ন আর ক্যাটায়ন দুইটা পার্টে ভাগ করে দেওয়া আছে, যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। এখন তোমাদের হচ্ছে ছন্দ ছাড়া এটা মনে রাখা একটু কষ্ট হয়, তো আমি যেটা ইউজ করছিলাম যে কে বা কানা মেগাইবার এলো ফিরে যেন সোনা পাবে এরকম টাইপ। এখন তোমরা যদি হচ্ছে অন্য ছন্দ দিয়ে কমফোর্টেবল থাকো তাহলে তোমরা অন্য ছন্দ ইউজ করতে পারো, কিন্তু যেভাবেই হোক তোমাদের হচ্ছে এই তড়িৎ রাসায়নিক সারিটা মনে রাখতে হবে। কারণ আমরা দেখবো যে তড়িৎ রাসায়নিক সারির যে পদার্থগুলো হচ্ছে যে আয়নগুলো হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থান করে, এগুলো হচ্ছে আগে ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়। বা এখন হচ্ছে আমরা যদি নাই জানি যে তড়িৎ রাসায়নিক সারির কোনটা হচ্ছে নিচে আর কোনটা হচ্ছে উপরে, তাহলে তো হচ্ছে আমরা মানে বুঝবোই না। এখন আমাদের এই জিনিসটা যেটা সাজানো হয়েছে তড়িৎ রাসায়নিক সারিটা, এটা হচ্ছে আসলে ধাতুর সক্রিয়তার উপর, ধাতুর সক্রিয়তার উপর ডিপেন্ড করে তড়িৎ রাসায়নিক সারিটা বানানো হয়েছে। আর আমাদের কোনটা ক্যাথোডে বা অ্যানোডে কোনটা আগে চার্জ মুক্ত হবে এটা আসলে ডিপেন্ড মানে ধাতুর সক্রিয়তার বিপরীত। কারণ হচ্ছে যেই ধাতু যত বেশি সক্রিয় সে চার্জ মুক্ত হতে চাবে না। বেসিক্যালি দেখো ধাতুগুলো এই জায়গায় কি করতেছে, ধাতু যেরকম ধরো সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস আসলে অ্যানোডে যায় কি করতেছে, সোডিয়াম প্লাস অ্যানোডে যায় করতেছে হচ্ছে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন নিয়ে সোডিয়ামে কনভার্ট হয়ে যেতেছে। এখন ধরো আমরা কি জানি ধাতুগুলোর মেইন কাজ কি, ধাতুগুলো হচ্ছে চায় যে সে সহজে ইলেকট্রন ছাড়বে, এটা কিন্তু ধাতুর একটা বৈশিষ্ট্য যে ধাতুগুলো হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করে। সো হচ্ছে ধাতুর সক্রিয়তা যদি বেশি হয় তার মানে কি তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, মানে সে হচ্ছে এই বিক্রিয়াটা বেশি বেশি করতে চায়। সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, ধাতুর সক্রিয়তা যদি বেশি থাকে তার মানে তার আয়নিত হওয়া বা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেশি। তার মানে যেই ধাতুর সক্রিয়তা যত বেশি তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত কম। চার্জ মুক্ত মিন্স এই যে জায়গায় একটা চার্জ আছে পজিটিভ চার্জ, এন্ড সোডিয়ামের কোনো চার্জ নাই, সে ফ্রি হয়ে গেছে। তো যদি কোনো ধাতুর সক্রিয়তা বেশি হয় মানে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি হয়, আয়নে কনভার্ট হওয়ার প্রবণতা বেশি হয়, তাহলে নিশ্চয়ই তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম থাকবে। তো আমাদের যে তড়িৎ রাসায়নিক সারিটা এটা হচ্ছে ধাতুর সক্রিয়তার উপর ডিপেন্ড করে বানানো। তো যেরকম কি আছে কে না এলো যেন সরি জিঙ্ক করে হবে এলো যেন ফিরে সোনা পাবে এরকম। তো এই যে এইটা এই জায়গায় হচ্ছে ধাতুর সক্রিয়তাগুলো ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যেরকম ধরো পটাশিয়ামের থেকে ক্যালসিয়াম বেশি সক্রিয়, মানে পটাশিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তার চেয়ে ক্যালসিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, সোডিয়াম এর চেয়েও সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, এরকম মানে ধাতুর সক্রিয়তা হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক সারির যে নিচের গুলো এগুলো আগে চার্জ মুক্ত হবে, ধাতুর সক্রিয়তাটা হচ্ছে উপরে বেশি নিচে কম, তার মানে এইটার চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি। মানে পটাশিয়ামের চেয়ে ক্যালসিয়াম কম সক্রিয়, ক্যালসিয়ামের চেয়ে সোডিয়াম কম সক্রিয়, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম কম সক্রিয়। ধাতুর সক্রিয়তা হচ্ছে হ্রাস পাচ্ছে, ধাতুর সক্রিয়তা কমছে, ধাতুর সক্রিয়তা হ্রাস, ধাতুর সক্রিয়তা হ্রাস, উপর থেকে যখন নিচে যাবে ধাতুর সক্রিয়তা হ্রাস, কিন্তু আয়ন মুক্ত হওয়ার প্রবণতা উপর থেকে উপরের দিকে গেলে যত উপরের দিকে যাব আয়ন মুক্ত হওয়ার প্রবণতা তত কমবে, আর যত নিচের দিকে আসবো আয়ন মুক্ত হওয়ার প্রবণতা তত বাড়বে। মানে হচ্ছে আমাদের জিঙ্কটা আর অ্যালুমিনিয়ামটা, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, জিঙ্ক 2+ আর অ্যালুমিনিয়াম 3+, এই দুইটা আয়নই যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে থাকে, যেরকম এই জায়গায় থাকলো জিঙ্ক 2+ এন্ড দেন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, তাহলে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা জিঙ্কের চেয়ে কম। আমরা তড়িৎ রাসায়নিক সারি থেকে দেখতেছি যে যেহেতু হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের সক্রিয়তা জিঙ্কের চেয়ে বেশি, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে উপরে জিঙ্কটা হচ্ছে নিচে, তার মানে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা জিঙ্কের চেয়ে বেশি, তার মানে জিঙ্কের সক্রিয়তা অ্যালুমিনিয়ামের চেয়ে কম, সে সহজে চার্জ মুক্ত হবে। যেটা তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থান করছে সে হচ্ছে সহজে চার্জ মুক্ত হবে। এটা হচ্ছে একটা আমরা বলছি তিনটা শর্ত আছে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত, যেটা তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থান করে যেই আয়ন সে হচ্ছে আগে চার্জ মুক্ত হয়। এখন এই শর্তটা সবসময় আমাদের জন্য হেল্পফুল না। যেরকম ধরো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ,
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের উদাহরণটা আমি আবার দিই। যেমন ধরো সোডিয়াম প্লাস থাকতেছে, ক্লোরিন মাইনাস থাকতেছে, H প্লাস এন্ড OH মাইনাস থাকতেছে। তো এই ক্ষেত্রে যদি নরমাল মানে আমি নরমাল তড়িৎদ্বার ইউজ করি তাহলে হিসাব মতো কি হওয়া উচিত, H প্লাস সোডিয়াম প্লাসের নিচে অবস্থান করে তড়িৎ রাসায়নিক সারিতে, তাহলে হচ্ছে এই H প্লাসটা অ্যানোডে যাবে, গিয়ে হচ্ছে সেই H প্লাস প্লাস ইলেকট্রন করে হাইড্রোজেন ক্রিয়েট করবে, তো মুক্ত হাইড্রোজেন এই জায়গায় থাকবে। তো কিন্তু আমরা আসলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা করি সোডিয়াম পাওয়ার জন্য, হাইড্রোজেন পাওয়ার জন্য করি না। সো হচ্ছে আসলে যদি আমাদের এই কাহিনীটা হয়ে যায় যে H প্লাসটা গিয়ে অ্যানোডে বিক্রিয়া করে ফেললো আর সোডিয়াম প্লাসটা নিচে দিকে গেল, কারণ H প্লাসটা হচ্ছে বেশি আগে চার্জ মুক্ত হতে যাবে, কারণ সে আগে হচ্ছে অ্যানোডে চলে যাবে চার্জ মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমাদের হাইড্রোজেন পাইলে আসলে লাভ নেই, আমরা পাইতে চাই হচ্ছে সোডিয়াম। তো তখন হচ্ছে আমরা কি করবো, তখন আমরা অন্য শর্তগুলি ইউজ করবো। অন্য শর্ত আসলে কি, যেরকম হচ্ছে তড়িৎ বিশ্লেষিত দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের প্রভাব, এই জিনিসটাও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব আমি বলি। যেরকম ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণ নিয়েছো, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ মানে কি, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ মানে হচ্ছে পানি কম, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। তাহলে হচ্ছে দেখো সোডিয়াম তখন হচ্ছে কি H2O টা তো এমনিও সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কম আয়নিত হয়, তো H প্লাস আর OH মাইনাস সে ক্রিয়েট করলো পানি, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস তৈরি করলো। কিন্তু এখন দেখো এই জায়গার মাঝখানে এই OH মাইনাসও থাকবে আবার Cl মাইনাসও থাকবে। এখন তোমার ক্যাথোডে কোনটা যাবে, হিসাব মতো হচ্ছে আমাদের, আমরা যদি তড়িৎ রাসায়নিক সারিটা দেখি এর ক্ষেত্রে অ্যানোডের যে কি জানি অ্যানায়নের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক সারিটা দেখি, তাহলে হচ্ছে ক্লোরাইড উপরে এন্ড হাইড্রোক্সাইড হচ্ছে নিচে। তড়িৎ রাসায়নিক সারিতে ক্লোরাইড উপরে থাকে, হাইড্রোক্সাইড নিচে থাকে। তাহলে হচ্ছে আমাদের হাইড্রোক্সাইডটা আগে চার্জমুক্ত হওয়া উচিত ক্যাথোডে, আমরা আগের শর্ত অনুসারে যে তড়িৎ রাসায়নিক সারিতে যে নিচে অবস্থান করবে সে আগে চার্জমুক্ত হবে, তার মানে ওই হিসাব মতো আগে চার্জমুক্ত হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে ক্লোরিন আগে চার্জমুক্ত হয়, কারণ আমাদের যে OH এর পরিমাণ এর চেয়ে ক্লোরিনের পরিমাণ অনেক অনেক বেশি, মানে ঘনমাত্রাটা হচ্ছে OH এর ঘনমাত্রা, ধরো OH যদি 1 লিটারে থাকে 5টা, তাহলে সেই জায়গায় ক্লোরিন 1 লিটারে আছে হচ্ছে 500টা। সো তুমি দেখো যেটার ঘনমাত্রা বেশি ওই যে 5টা কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে না, সো ওই জায়গায় ক্লোরিনটা হচ্ছে আগে যাবে, কারণ তার ঘনমাত্রা ওইটার চেয়ে অনেক বেশি। এইটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক পদার্থের ঘনমাত্রার প্রভাব, যে কোনটা আগে যাবে বা পরে যাবে। যেইটার ঘনমাত্রা হচ্ছে খুব বেশি পরিমাণে থাকবে সেটা হচ্ছে আগে যাবে, যদিও সে তড়িৎ রাসায়নিক সারিতে উপরে অবস্থান করছে, কিন্তু তাও তার ঘনমাত্রা যেহেতু খুব বেশি পরিমাণে থাকে কাজে হচ্ছে সে যেতে পারবে। আর আরেকটা বা থার্ড শর্তটা কি, থার্ড শর্তটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। এখন ধরো তোমরা পরীক্ষা দিতেছো, এখন আমরা একটা নিরপেক্ষ পরীক্ষা হইতেছে, তো নিরপেক্ষ পরীক্ষা যতক্ষণ হবে ততক্ষণ হচ্ছে ধরো তুমি যত স্কোর পাইছো তোমাকে ততই দেওয়া হবে, আবার আরেকজন যত স্কোর পাইছে তাকেও তত দেওয়া হবে। কিন্তু ধরো যে জাজ সে যদি একজনের প্রতি একটু দুর্বল থাকে, সে যদি চায় যে হচ্ছে তাকে আমি বেশি মার্কস দিব, তাহলে তোমরা কিন্তু সেম পারফরমেন্স দিও, বা সে হয়তো তোমার যে খারাপ পারফরমেন্স দিতেছে, কিন্তু যেহেতু জাজই চাইতেছে ওকে বেশি বেশি মার্কস দিতে, তাহলে কি হবে, কে বেশি মার্কস পাবে, ওই বেশি মার্কস পাবে। যদি হচ্ছে তুমি ভালো এফোর্ট দিতেছো কিন্তু জাজের এই জায়গায় পার্শিয়ালিটি আছে, তো তড়িৎদ্বার হচ্ছে এই ক্ষেত্রে এরকম আচরণ করে, সে হচ্ছে পার্শিয়ালিটি দেখায়। যেরকম ধরো আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যামালগাম তড়িৎদ্বার ইউজ করি, এই জায়গার মাঝখানে হচ্ছে আমরা নর্মাল তড়িৎদ্বার ইউজ করতেছি কপার বা যে কোনো কিছু, কিন্তু আমরা যদি এই জায়গার ক্ষেত্রে অ্যামালগাম তড়িৎদ্বার ইউজ করি তাহলে কি হবে, আমরা নরমালি কি হওয়া উচিত, অ্যামালগাম তড়িৎদ্বার ইউজ করলে, অ্যামালগাম মিন্স হচ্ছে মার্কারি জিনিস থাকে, মার্কারি থেকে আসছে, মার্কারির একটা সংকর অ্যামালগাম। তো এই অ্যামালগাম তড়িৎদ্বার যদি আমি ইউজ করি বা Hg তড়িৎদ্বার ইউজ করি তাহলে কি হবে, অ্যানোডের ক্ষেত্রে আগে কি হতেছিল, অ্যানোডে হচ্ছে আমাদের যাইতেছিল H+, কারণ H+ ছিল তোমার তড়িৎ রাসায়নিক সারিতে নিচে অবস্থানকারী আয়ন, আর সোডিয়াম প্লাস ছিল উপরে অবস্থানকারী আয়ন। সো সোডিয়াম প্লাস পরে যাবে, H+ আগে যাবে, এটাই নিয়ম। কিন্তু যদি আমি অ্যামালগাম তড়িৎদ্বার ইউজ করি, এই অ্যামালগামের হচ্ছে সোডিয়াম প্লাসের থেকে পার্শিয়ালিটি আছে, মানে সে হচ্ছে H+ এর থেকে সোডিয়াম প্লাসটাকে বেশি প্রিফার করে। তো সে কি করবে, H+টাকে তার কাছে যাইতে দিবে না, সে হচ্ছে এটা প্রিভেন্ট করবে, সে হচ্ছে সোডিয়ামটাকে তার কাছে রাখবে। সো হচ্ছে সোডিয়াম প্লাস গিয়ে হচ্ছে এই অ্যামালগাম তড়িৎদ্বারের সাথে বিক্রিয়া করবে, মানে এই তড়িৎদ্বারের পার্শিয়ালিটির কারণে, মানে সে হচ্ছে প্রেফার করবে সোডিয়াম প্লাসকে বেশি। এই কারণে হচ্ছে আমাদের যদিও H+ যাওয়ার কথা কিন্তু সোডিয়াম প্লাস যাবে। তো আমাদের কোনটা আগে চার্জ মুক্ত হবে কোনটা পরে চার্জ মুক্ত হবে এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করলো। ফার্স্টে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে অবস্থান। তড়িৎ রাসায়নিক সারিতে অবস্থানের নিয়মটা কখন মানবে না, যখন ঘনমাত্রার পার্থক্য খুব বেশি হয়ে যাবে। যেরকম এই জায়গায় আমি দেখছিলাম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা খুবই কম, ক্লোরিনের ঘনমাত্রা খুবই বেশি, সো ক্লোরিন যেতেছিল ক্যাথোডে। আর আরেকটা হচ্ছে তড়িৎদ্বারের পার্শিয়ালিটি বা তড়িৎদ্বারের প্রকৃতি। এখন তড়িৎদ্বার যদি তুমি H+ যদিও ভালো করতেছে কিন্তু তার সোডিয়াম প্লাসের প্রতি পার্শিয়ালিটি আছে, সে চাইতেছে সে সোডিয়াম প্লাসকে মার্কস বেশি দিবে, তো সে মার্কস বেশি দিবে।
এই কারণে সে সোডিয়াম প্লাসের দিকে পার্শিয়ালিটির কারণে সে হচ্ছে যাচ্ছে। এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। তো আমাদের হচ্ছে আসতে পারে যে নিচের কোনটির উপর ডিপেন্ড করে না, তখন হচ্ছে তোমার এটা চেঞ্জ করে দিতে পারে যে তড়িৎ রাসায়নিকের উপরে অবস্থানকারীগুলো আগে চার্জ মুক্ত হয়, আবার নিচে অবস্থানকারীগুলো আগে চার্জ মুক্ত হয়, এইভাবে অপশন দিয়ে দিতে পারে। তো তোমাদের মনে রাখতে হবে এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং তড়িৎ রাসায়নিক সারিতে যে নিচে অবস্থান করে সেই আগে চার্জ মুক্ত হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। দেন এগুলো স্পেশাল কেসেস, যেরকম আমি ঘনমাত্রা ইনক্রিজ করলাম বা তড়িৎ দাটা চেঞ্জ করে দিলাম, এগুলো স্পেশাল কেসের ক্ষেত্রে চেঞ্জ হবে। আর এইটুকু ছিল হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে কোনটা আগে চার্জ মুক্ত হবে কোনটা পরে চার্জ মুক্ত হবে এইটার কাহিনী। এরপরে হচ্ছে আমরা শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, এটা হচ্ছে তোমাদের বইয়ে 4-5টা পয়েন্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ তোমার আসে যে এরপরে দেখবা তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহার আছে। তো এই দুইটা মাঝখানে অনেক কনফিউশন হয়। তোমাদের অবজেক্টিভে আসে যে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নয়, শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নয়, নিচের কোনটি শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তো এই উদাহরণগুলো হচ্ছে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনটা শিল্পক্ষেত্রে আদৌ তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, কোনটা তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহার বা গ্যালভানিক কোষের ব্যবহার। তো দুইটা মাঝখানে যেন গন্ডগোল না হয়। তো যেরকম ধরো আমাদের আর তোমাদের পরে আরো পেছনে কয়েকটা জিনিস আছে, যেরকম ধরো সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের ক্ষেত্রে কি কি উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে কি কি উৎপন্ন হয়, এগুলো তুমি যদি আমাদের আগের বিক্রিয়াটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। যেরকম ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি উদাহরণটাকে বুঝাই, বাকিগুলো তুমি নিয়ে বুঝবা। সোডিয়াম ক্লোরাইডের তিনটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, মানে সোডিয়াম ক্লোরাইডটাকে আমি গলিয়ে ওইটার দ্রবণ নিচ্ছি, জাস্ট এটা আমার জায়গায় পানি নেই, শুধু সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি। তো এই জায়গায় এই যে আমি হচ্ছে তড়িৎ দিলাম, এটা একটা। আরেকটা হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণই নিলাম, সোডিয়াম ক্লোরাইড H2O দুইটাই আছে এই জায়গায়, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিলাম। আর তড়িৎদ্বারটা ইউজ করলাম হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার। আর আরেকটা হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিব, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিব, কিন্তু ইউজ করব হচ্ছে অ্যামালগাম তড়িৎদ্বার। আমরা আগে বলছি অ্যামালগাম তড়িৎদ্বার ইউজ করলে হচ্ছে সে সোডিয়াম প্লাসের দিকে একটু পার্শিয়ালিটি করে, তো এটা কি চেঞ্জ হয় এটা আমরা দেখব। তো এটা প্লাটিনাম তড়িৎদ্বার, এটা অ্যামালগাম তড়িৎদ্বার, এটা গলিত দ্রবণ। তো গলিত দ্রবণে কি হবে, গলিত দ্রবণে হচ্ছে আয়নে আছে একটা সোডিয়াম প্লাস এন্ড Cl মাইনাস। তো সোডিয়াম প্লাসটা হচ্ছে এই জায়গায়, ধরো এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই জায়গায় এটা হচ্ছে এই মাইনাসের দিকে আমাদের এই পজিটিভ সোডিয়াম প্লাসটা, মানে হচ্ছে আমাদের যে ক্যাটায়নটা এটা হচ্ছে যাবে এই মাইনাসের দিকে। তো সোডিয়াম প্লাসটা এই জায়গায় গিয়ে সোডিয়াম প্লাস ইলেকট্রন, সরি প্লাস ইলেকট্রন, এই জায়গায় হবে প্লাস ইলেকট্রন আর সোডিয়াম, মানে একটা ইলেকট্রন এই জায়গা থেকে গ্রহণ করে সে সোডিয়াম হিসেবে এই জায়গায় জমা হবে, এই জায়গায় জমা হচ্ছে সোডিয়াম সোডিয়াম। আর এই ক্লোরিনটা কি করতেছে, এই যে সে যে ইলেকট্রনটা গ্রহণ করলো আর ক্লোরিন হচ্ছে ইলেকট্রনটা ছাড়ে, এই জায়গা থেকে সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই তড়িৎ দ্বারা সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে হচ্ছে সে মুক্ত ক্লোরিনে কনভার্ট হয়ে যায়। তার মানে আমি সোডিয়াম ক্লোরাইডের গলিত সোডিয়াম ক্লোরাইডের যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি তখন আমরা পাবো হচ্ছে মুক্ত সোডিয়াম এন্ড ক্লোরিন, এই দুইটা জিনিস পাবো। কিন্তু যদি আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমি আগে বলছিলাম কি কি আয়ন থাকবে, সোডিয়াম প্লাস, দেন হচ্ছে Cl মাইনাস, H প্লাস, দেন OH মাইনাস। আর যেহেতু আমি এই জায়গায় হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করছি, মানে তার সোডিয়াম প্লাসের প্রতি কোনো পার্শিয়ালিটি নাই, তার মানে তার যাবে হচ্ছে H প্লাস, আমাদের অ্যানোডে হচ্ছে H প্লাস যাবে। তো H প্লাস গেলে কি হলো, H প্লাস জিনিসটা যে হচ্ছে H প্লাস প্লাস ইলেকট্রন করে হাইড্রোজেন উৎপন্ন করলো, আর হচ্ছে এই Cl মাইনাস আর OH মাইনাস, এই দুটো মাঝখানে কোনটা যাওয়া উচিত, এই দুটো মাঝখানে আসলে যাওয়া উচিত ছিল হচ্ছে OH মাইনাস। কিন্তু যেহেতু আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ নিচ্ছি, তো এই গাঢ় জলীয় দ্রবণ ইউজ করার জন্য আমাদের যাবে হচ্ছে ক্লোরিন। তো আমরা পাবো হচ্ছে মুক্ত ক্লোরিন, ক্লোরিন মাইনাস ইলেকট্রন Cl2। সো আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করি পাবো হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন, আর এই সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাসটা রয়ে যাবে, এরা দুটো মিলে উৎপন্ন করবে হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারে একটা পাবা যে কস্টিক সোডা উৎপাদন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মাধ্যমে কস্টিক সোডা উৎপাদন, কারণ এই ক্লোরিন আর H প্লাস চলে গেল, এই সোডিয়াম প্লাস আর OH মিলে কস্টিক সোডা হিসেবে এই জায়গায় জমা থাকবে, এটা আমরা পরে আলাদা করতে পারবো। তো শিল্পক্ষেত্রে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের জন্য সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ইউজ করা হয়। আর এখন অ্যামালগাম তড়িৎদ্বারের ক্ষেত্রে কি হবে, অ্যামালগাম তড়িৎদ্বারের ক্ষেত্রে হবে সে হচ্ছে সোডিয়ামকে নিবে, অ্যামালগামটা হচ্ছে সোডিয়াম প্লাস অ্যামালগাম হয়ে যাবে, মানে সোডিয়াম অ্যামালগাম ফর্ম করবে। আর এই H প্লাসটা H প্লাস হিসেবেই থাকবে, OH মাইনাসটা OH মাইনাস হিসেবেই থাকবে, আর ক্লোরিনটা গিয়ে আগে ক্লোরিনের মতো মুক্ত হয়ে যাবে। তো
তো হচ্ছে এইচ প্লাস আর ওইচ মিলে আবার হচ্ছে H2O ফর্ম করবে। তো এরকমও থাকতে পারে সোডিয়াম অ্যামালগাম, ক্লোরিন আর H2O। আর এই সোডিয়াম অ্যামালগামটা পরে হচ্ছে আবার সোডিয়াম পারক্লোরেট, এই ক্লোরিন আর H2O এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম পারক্লোরেটে কনভার্ট হয়। তো তোমরা আরেকটা পাবা যে মার্কারিক অ্যাসিড সেলে হচ্ছে কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন ক্লোরিন উৎপন্ন হলো, আর সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন। তাহলে হচ্ছে এই যে দুটো জিনিস, এই দুটো আমি জিনিস হচ্ছে বুঝাই দিলাম যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে কিভাবে এগুলা ক্রিয়েট হয়। তো হচ্ছে তোমাদের এই সবগুলো পয়েন্ট মনে রাখতে হবে। বাকিগুলো এটা আমি একটা উদাহরণে বুঝাইলাম যে এক একটা দিয়ে এক একটা ক্রিয়েট হয়। সো তোমাদের বাকিগুলো মনে রাখতে হবে আর কি, যে কিভাবে হইতেছে শিল্পক্ষেত্রে এই ব্যবহারগুলো। কিন্তু এটা হচ্ছে অবজেক্টিভে আসে যে শিল্পক্ষেত্রে কোনটা ইউজ হয় কোনটা ইউজ হয় না। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজটা আমি আগেই হচ্ছে একটু বলছি। তোমাদের বই দেখবা শুরুতে একটা ধাতুর সক্রিয়তা সিরিজ দেওয়া আছে, দেন কয়েক পেজ পরে আবার ধাতুর সক্রিয়তা সিরিজ দেওয়া আছে, ওই জায়গায় কয়েকটা বেশি মৌল দেওয়া আছে। তো ওটা ধাতুর, আর আগেটা ছিল আয়নের, কোন আয়ন আগে চার্জ মুক্ত হবে ওটা তড়িৎ রাসায়নিক সারি ছিল। আর এখন হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তো আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ আর তড়িৎ রাসায়নিক সারি দুইটাই আলাদা আলাদা মনে রাখবো। এবং হচ্ছে এখন এটা ছন্দ ইউজ করে মনে রাখতে পারো, বা এমনিতে যদি কারো মনে থাকে তাহলে সেও মনে রাখতে পারো। এখন আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে আমাদের সেলের, এখন ধরো তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষটা হচ্ছে আমরা জানি যে একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষক বা তড়িৎ রাসায়নিক কোষ। যেটা তড়িৎ রাসায়নিক কোষটা হচ্ছে আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, আবার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ আমরা যেটাকে বলি, গ্যালভানিক বা ভোল্টানিক এরকম। তো হচ্ছে এইগুলা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, আবার হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। তো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে ইজি, আমি আগে হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্টটার উদাহরণ দিয়ে বুঝাইতেছি, দেন এক প্রকোষ্ঠ বিশিষ্টটা বলবো। তো দুই প্রকোষ্ঠ বিশিষ্টটাই কি হয়, এই জায়গায় একটা তড়িৎদ্বার থাকে, এই জায়গায় হচ্ছে আরেকটা তড়িৎদ্বার থাকে। এখন ধরো এটা জিঙ্কের তড়িৎদ্বার, তাহলে এই জায়গায় দ্রবণটা হবে জিঙ্ক 2+ এর কিছু একটা দ্রবণ, যেরকম জিঙ্ক সালফেট। আর এটা হচ্ছে কপার তড়িৎদ্বার, তাহলে এটা হচ্ছে কপার সালফেট। এরকম একটা গ্যালভানিক কোষ দুইটা তড়িৎদ্বার নিয়ে গঠিত হয়, দুইটা তড়িৎদ্বার এবং তার যে দ্রবণটা আছে ওই আয়নের যে দ্রবণ ওইটা, আর এই জায়গার মাঝখানে আবার আরেকটা তড়িৎদ্বার কপার তড়িৎদ্বার, কপারের আয়নের যে দ্রবণ ওইটা। আর মাঝখানে আমরা হচ্ছে ইউজ করি লবণ সেতু। লবণ সেতুর ইম্পর্টেন্স কি এটা হচ্ছে আমি আগে বলবো, কিন্তু আগে হচ্ছে এই জিঙ্ক সালফেট কপার সালফেট এই জিনিসটা বুঝাই। তো এই জায়গার মাঝখানে একটা হচ্ছে জারণ তড়িৎদ্বার, একটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। জারণ তড়িৎদ্বার মানে কি, যেই তড়িৎদ্বারে হচ্ছে জারণ বিক্রিয়া হবে। এখন তোমরা দেখো জিঙ্ক সালফেট আর কপার সালফেট, এটা আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ যদি পড়ি তাহলে দেখো হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজে জিঙ্ক উপরে কপার নিচে। তার মানে জিঙ্ক হচ্ছে কপারের চেয়ে অধিক সক্রিয় ধাতু। তার মানে কি, জিঙ্কের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কপারের চেয়ে বেশি। একটু আগে আমি হচ্ছে বলছি যে সক্রিয়তা সিরিজে উপরে থাকা মানে বা ধাতুটা বেশি সক্রিয় হওয়া মানে হচ্ছে সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় বা সে সহজে জারিত হইতে চায়। তার মানে জিঙ্কের চেয়ে কপারের চেয়ে জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি বা ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি। এই কারণে সে কাজ করবে জারণ তড়িৎদ্বার হিসেবে। যেরকম ধরো এই জায়গায় সে কি করবে, জিঙ্কটা এই জায়গায় জিঙ্কটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই জায়গায় মুক্ত ইলেকট্রন ছেড়ে দিবে, জিঙ্ক 2+ ক্রিয়েট করবে +2 ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা হচ্ছে এই যে এই সার্কিটের মাধ্যমে এদিকে যাবে, এই ইলেকট্রনটা সে যে দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, এই দুটো ইলেকট্রন। আর এই কপারটা কি করবে, যেহেতু সে হচ্ছে এটার চেয়ে কম সক্রিয়, তার মানে সে এই জিঙ্ক যে ইলেকট্রনগুলো ছেড়ে দিবে এই ইলেকট্রনগুলো সে গ্রহণ করবে। এই জায়গায় কপার 2+ আছে না, এই কপার 2+টা এই যে জিঙ্কের যে ছেড়ে দেওয়া ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হবে। কখন হচ্ছে কপারে কনভার্ট হয়ে এটার উপরে জমা হবে, কপারের উপরে আবার জমা হবে। সো হচ্ছে এটা কাহিনী কি হইতেছে, যেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজের উপরে অবস্থান করে সেটা হচ্ছে অধিক সক্রিয় ধাতু, সে হচ্ছে জারণ করবে, মানে সে জারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। যেরকম জিঙ্ক এই জায়গায় জারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করলো, জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+, আর দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ কনভার্ট হলো। দেন এই দুটি ইলেকট্রন হচ্ছে আমাদের এই পুরো সার্কিটটার মাধ্যমে আসলো হচ্ছে কপারে, মানে এই বিজারণ তড়িৎদ্বারে যে জায়গায় বিজারণ বিক্রিয়া ঘটানো হচ্ছে কপার 2+। দুটি ইলেকট্রন গ্রহণ করলো। আমরা জানি ইলেকট্রন ত্যাগ মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তার হচ্ছে এই যে সেই ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটানো। তাহলে আমরা এইটাকে বলবো জারণ তড়িৎদ্বার, আর এটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। বিজারণ তড়িৎদ্বার হচ্ছে জারণ তড়িৎদ্বার। তাহলে দেখো তোমার যদি এই জায়গা থেকে কোশ্চেন করে তাহলে আমরা হচ্ছে সবগুলো বলতে পারবো না। যেরকম এই জায়গায় কোনটি জারিত হয়, কোনটা জারক হিসেবে কাজ করে, কোনটা বিজারক হিসেবে কাজ করে। এখন দেখো জারক আর বিজারক, এইটার মাঝখানে জারক জিনিসটা, জারক মানে হচ্ছে আমরা চালক মানে কি, যে গাড়ি চালায়, এরকম জারক মানে কি, যে জারণ ঘটায়, যে জারণ ঘটায়।
তো যে জারণ ঘটায় মানে সে যদি আরেকজনের জারণ ঘটায় তাহলে সে নিজে কি হবে? বিজারিত হবে। বিজারিত হবে। তার মানে জারক হচ্ছে সে যে নিজে বিজারিত হয় কিন্তু অন্যের জারণ ঘটায়। তো এই দুইটার ক্ষেত্রে কোনটা নিজে বিজারিত হতেছিল? কপার 2+, সে হচ্ছে দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হতেছিল। আচ্ছা, কপার সালফেটটা হচ্ছে নিজে বিজারিত হয়ে জিঙ্কের জারণ ঘটাচ্ছিল, মানে সে হচ্ছে জারক আর এই জায়গায় জিঙ্ক হচ্ছে বিজারক। তার মানে হচ্ছে তোমার যদি এটা করে যে একটা আদর্শ গ্যালভানিক কোষে যেটা আমাদের জিঙ্ক এন্ড কপার তরিত হিসেবে কাজ করে, ওটার মধ্যে জারক কোনটা, বিজারক কোনটা, কোনটা জারিত হয়, কোনটা বিজারিত হয়, এগুলো হচ্ছে আমরা সব বলতে পারবো। এটা হচ্ছে জারণতন্ত্র বিজারণতন্ত্রের গঠন। আমি জাস্ট গঠন আর মেকানিজমটা আজকে দেখাবো, বাকি পার্টগুলো পরে থাকবে, আজকে যেহেতু সময় স্বল্প। আর আমি হচ্ছে শেষ করবো লবণ সেতু, লবণ সেতুর ইম্পর্টেন্সটা দিয়ে। তো হচ্ছে আমাদের এই জায়গার মাঝখানে, আর যারা এখন দেখতেছো তারা কাইন্ডলি রিয়াক্ট দিয়ে ফেলো আর ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো, কারণ ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে। তো হচ্ছে লবণ সেতুর আমাদের ইম্পর্টেন্স আছে হচ্ছে এই দুই জায়গার। লবণ সেতুর ইম্পর্টেন্স হচ্ছে এই দুই জায়গায় আয়নের ভারসাম্য রক্ষা করে হচ্ছে লবণ সেতু। সে হচ্ছে এই জায়গার মাঝখানে, যেরকম ধরো এই জায়গায় কি হচ্ছে, জিঙ্ক থেকে ক্রমাগত জিঙ্ক 2+ উৎপন্ন হইতেছে। এই জিঙ্কটা হচ্ছে এই জায়গার মাঝখানে চলে আসতেছে। জিঙ্ক যেহেতু সে দুটি ইলেকট্রন করে ছেড়ে জিঙ্ক 2+ হতেছে, তো দ্রবণে এই দ্রবণে কি হয়, জিঙ্ক 2+ এর পরিমাণ বেড়ে যেতেছে। আর এই দ্রবণে হচ্ছে যেহেতু কপার 2+টা কপারে কনভার্ট হয়ে যেতেছে দুইটি ইলেকট্রন গ্রহণ করে সো হচ্ছে এই জায়গায় কি হয়, কপার 2+ এর পরিমাণ কমে যায়, সালফেটের পরিমাণ বেড়ে যায়। তার মানে ঘটনাটা কি হলো, এই জায়গায় আসলে ধনাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেতেছে আর এই জায়গায় হচ্ছে ঋণাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেতেছে, ধনাত্মক আয়নের পরিমাণ হ্রাস পেতেছে। কিন্তু আমাদের যদি এরকম আয়নিক ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আমাদের এই গ্যালভানিক কোষটা আর কাজ করবে না। সো এই আয়নিক ভারসাম্যটা বজায় রাখার জন্য আমরা ইউজ করি হচ্ছে লবণ সেতু। লবণ সেতুতে হচ্ছে একটা ধরো পজিটিভ আয়ন থাকে, একটা নেগেটিভ আয়ন থাকে। এখন এই জায়গায় কি হচ্ছে, পজিটিভ আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কাজে এই জায়গায় কি করবে, এই ক্লোরিন মাইনাসটা লবণ সেতু দিয়ে হচ্ছে এই তড়িৎদ্বারে এসে এই তোমার পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন এই দুটোর একটা সামঞ্জস্য রক্ষা করবে। আর এই পটাশিয়াম প্লাসটা এটাতে আসবে, এসে হচ্ছে পজিটিভ নেগেটিভ আয়নের সামঞ্জস্য রক্ষা করবে। তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন হচ্ছে লবণ সেতুতে কোন আয়নগুলো ইউজ হয় আর লবণ সেতু কিভাবে তৈরি করা থাকে। যেরকম তোমাদের বইয়ে জায়গায় দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট অ্যান্ড সোডিয়াম সালফেট, এগুলো হচ্ছে তোমাদের লবণ সেতুতে ইউজ হয়। তো আমাদের বইয়ে যেহেতু এই চারটা দেওয়া আছে, আমাদের অপশনেও এই চারটাই থাকবে। আমরা এটা মনে রাখতে হবে, যেরকম আমি নিজেই একটু আগে কনফিউজ হয়ে গেছিলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে কোনটা ক্লোরাইড কোনটা নাইট্রেট। একদম এই চারটা আয়ন খুব ভালো করে মনে রাখবা, কারণ এটা কয়েক বছর পরে মেডিকেলে আসে যে কোন আয়নটি লবণ সেতুতে ইউজ হয়, কোন আয়নটা লবণ সেতুতে ইউজ হয় না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ যে কোন আয়নটি ইউজ হয়, কোন আয়নটি ইউজ হইতেছে না। এন্ড লবণ সেতু তৈরির কিছু বৈশিষ্ট্য আছে, ইম্পর্টেন্স আছে, এগুলো আমি সব বলে দিচ্ছি ইম্পর্টেন্স। আর তৈরির ওভাবে আসে না, জাস্ট কোন আয়নগুলো ওগুলো মনে রাখতেই হবে। সো এটা ছিল হচ্ছে তোমাদের একটা গ্যালভানিক কোষের গঠন, লবণ সেতু সহ মেকানিজম। এই অধ্যায়ের বাকি পার্টগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কভার করব। আসসালামু আলাইকুম।